শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে? উনিও আসতে চাইছেন, এনারাও আনতে চাইছেন, তাহলে বাধা কোথায়? বাধাটা কে দিল? তাহলে তো উনি যে কোনো দিন চলে আসতে পারে। আমি তো 2 লাইনের বক্তব্য দেওয়ারই টাইম পাই না। মানে আওয়ামী লীগের আমলে পেতেন? আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর 2-3 দিন আগেও আমরা দুই দেশের সংবাদ মাধ্যমের খবর পাচ্ছিলাম যে হয়তোবা যাচ্ছেন, কিন্তু আজকে কিন্তু এটি স্পষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে কূটনৈতিক পাড়ায় চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যে শুক্রবার দিল্লির একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সে জল্পনা রূপ নিয়েছে চরম নাটকীয়তায়। এরপরই প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর আসলে কি হচ্ছে, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় হিসাব নিকাশ? দর্শক, গতকালকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন এবং তারপরে আমরা দেখেছি মন্ত্রিপরিষদে 5 জন অন্তর্ভুক্ত হয়েছেন, 2 জন প্রতিমন্ত্রী। ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 27 জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল 2024 সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গত বছরের জুলাইতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ একজন সাবেক সেনা কর্মকর্তা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছেন, সংসার চালাবো নাকি আইনজীবীর খরচ দেব। যিনি একটা সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন, আজ তিনি বলতেছেন পরিবারের খরচ চালাবেন নাকি আদালতের খরচ দেবেন। এই একটা বাক্য আমাদের চোখের সামনে গত 2 বছরে বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় নির্মম বাস্তবতা তুলে ধরে। এই প্রশ্নটা শুধু রেদওয়ানুল ইসলামের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল 2024 সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গত বছরের জুলাইতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছিলেন সংস্থাটির মহাপরিচালক। গত 8 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুল বিষয়টি নিয়ে কয়েক দফা চিঠি দিয়েও কোনো জবাব পাননি। এবার সংস্থাটির মহাপরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছেন। 19 আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক খবরে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, পুতুল তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে স্বাধীন তদন্ত দাবি করেছেন। সবশেষ চিঠিতে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতা এবং হয়রানির অভিযোগ এনেছেন। একই সাথে তিনি বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন। পুতুলকে ছুটিতে পাঠানোর পর যে ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ করা হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। ধারণা করা হচ্ছিল এরপর পুতুলকে তার দায়িত্ব ফেরত দেওয়া হবে, কিন্তু 17 আগস্ট নতুন ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ দেওয়ার পর সাইমা ওয়াজেদ পুতুল আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, পুতুলের পক্ষে এবার সোচ্চার হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ। এসব দেশ কোন প্রক্রিয়া এবং ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে পুতুলকে এতদিন ছুটিতে রাখা হয়েছে এবং বাংলাদেশের দুদক সহ সংশ্লিষ্ট কিছু কর্তৃপক্ষ কিভাবে কূটনৈতিক প্রটোকল ভেঙে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, এসব বিষয়ে নতুন করে কৈফিয়ত তলব করতে যাচ্ছে। WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল বা ACAR এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের নভেম্বরে ACAR এর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তিনি নেপালের প্রতিদ্বন্দ্বী শম্ভু আচার্যকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। 10টি ভোটের মধ্যে সাইমা ওয়াজেদ 8টি ভোট পেয়েছিলেন, যেখানে আচার্য পেয়েছিলেন মাত্র 2টি। পুতুল এই পদে প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় নারী নির্বাচিত হয়েছিলেন। হুর আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2029 সালের শুরুতে, কিন্তু তার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। 2024 সালের আগস্ট মাসে আন্দোলনের মুখে তার মা শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পরপরই সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কিছু অভিযোগ সামনে আনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পুতুলের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে 2টি মামলা দায়ের করে। বাংলাদেশের দুদক এই মামলা 2টি দায়েরের 4 মাস পর WHO 2025 সালের 11 জুলাই পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছিল, সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হওয়ার নির্বাচনী প্রচারণায় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সূচনা ফাউন্ডেশন সম্পর্কিত তহবিলের অপব্যবহার করেছিলেন। দুদক অভিযোগ করে, পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিজের যোগ্যতা তুলে ধরার সময় তার শিক্ষাগত রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে পুতুলের অপসারণ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল। পুতুলের বিরুদ্ধে দুদকের আরো একটি অভিযোগ ছিল। গত 26শে জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, দুদকের অভিযোগে জানানো হয়েছে পুতুল তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন বা প্রায় 30 কোটি টাকা সংগ্রহ করেন। যদিও পরে একটি মামলায় 930 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের কথা বলা হয়, যে টাকা তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে খরচ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়। ইউনূসের আমলে বাংলাদেশের দুদক থেকে অভিযোগ পেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পুতুলকে ছুটিতে পাঠান। তবে পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি মহাপরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হুর মহাপরিচালক অভ্যন্তরীণ ইমেলে পুতুলের এই পদে থাকার ব্যাপারে ইউনূস সরকারের আপত্তি ও প্রশ্নগুলো তুলে ধরেছিলেন। বিশেষ করে বাংলাদেশের দুদকের অভিযোগগুলো তুলে ধরা হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোকে জানানোর বিধান থাকলেও সে সময় হুর মহাপরিচালক নিজেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার পুতুলকে যখন মহাপরিচালক অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিলেন, তখন ওই সিদ্ধান্তটিকে বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং স্থায়ী অপসারণের দাবি তোলা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত 8 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুল বারবার WHO এর মহাপরিচালক টেড্রোস গেব্রিয়েসুসের কাছে তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে একজন সাবেক সেনা কর্মকর্তা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছেন, সংসার চালাবো নাকি আইনজীবীর খরচ দেব। যিনি একটা সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন, আজ তিনি বলতেছেন পরিবারের খরচ চালাবেন নাকি আদালতের খরচ দেবেন। এই একটা বাক্য আমাদের চোখের সামনে গত 2 বছরে বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় নির্মম বাস্তবতা তুলে ধরে। এই প্রশ্নটা শুধু রেদওয়ানুল ইসলামের একার নয়, এই প্রশ্নটা গত 2 বছরে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী, একজন ইউনিয়ন পর্যায়ের নেতা, একজন ওয়ার্ড সভাপতি, একজন ছাত্রলীগ কর্মী, একজন যুবলীগ কর্মী, তাদের জীবন আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা প্রমাণ করে দেয়। বিজিবির সাবেক লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম রামপুরায় 28 জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভুয়া মামলার একটা আসামি। ওনার বিরুদ্ধে অভিযোগ হলো জুলাই আগস্টের সহিংসতায়, অর্থাৎ জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে তিনি ভূমিকা রেখেছিলেন। সেই অপরাধে ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা করেছে। একজন অভিযুক্ত সেনা কর্মকর্তার পরিবার যদি মামলা চালাতে গিয়ে অর্থনৈতিক সংকটে পড়ে, তাহলে রাজনৈতিক পরিচয়ের কারণে গত 2 বছর ধরে আওয়ামী লীগের যারা মামলা, গ্রেফতার, হামলা, সামাজিক বয়কট, ব্যবসায়িক বিপর্যয়ের মধ্যে পড়েছেন, তাদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। 5 আগস্ট 2024 পর আওয়ামী লীগের রাজনীতি ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। এটা অকপটে বলে দেওয়া যায়, 75 পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এতটা গভীর সংকটে কখনো পড়ে নাই। কালো আইন প্রণয়নের মাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 2025 সালের মে মাসে শুধু ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, পরবর্তীতে খাম্বা তারেক এটাকে আইনের মাধ্যমে বহাল রেখে দিয়েছে। তারপর থেকে শুরু হয়েছে মূলত পুনরায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মামলা, গ্রেফতার, রিমান্ড, জামিন হচ্ছে, আবার মামলা হচ্ছে, আবার গ্রেফতার করা হচ্ছে, সোন অ্যারেস্ট হচ্ছে, কারাগার থেকে বের হওয়ার পর আবার কারাগারের যে গেট সেখান থেকে আবার গ্রেফতার করা হচ্ছে। এগুলো আমাদের কথা না, শুধুমাত্র হিউম্যান রাইটস ওয়াচের হিসাব বলতেছে শুধু 6 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর 2024 পর্যন্ত পুলিশ 92,486 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মানে চিন্তা করা যায়, এইসব মামলার অধিকাংশই হত্যা সংক্রান্ত। প্রায় 400 মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীর নামে প্রায় 1170টির বেশি মামলা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকের নামে প্রায় 500, 600, 700 মামলা আছে।